নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আজ নজরে যে খবর। আজ দিনভর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে সেই খবরের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা তো থাকবেনই, তবে অবশ্যই কালীঘাটের দিকে আমাদের বিশেষত আজকে তো নজর থাকবেই, কারণ গতকাল ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসেই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা তারা যেভাবে নিজেদের মধ্যেই আকচাকচিতে জড়িয়েছেন, যা নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত তা নিয়েই দিনভর রাজ্য রাজনীতি মেতে থাকে। কিন্তু সন্ধেবেলায় যে ছবি আমরা দেখলাম যে কালীঘাটে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, কুণাল ঘোষ তাদেরকেও ডেকে পাঠিয়েছিলেন, তাদের সঙ্গেও বৈঠক করেন। যদিও এই বৈঠকের বিষয় কি ছিল তা যদিও স্পষ্ট নয়, তবে এই যে বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যে বিতর্ক চলছে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি সোদপুরে সেখানে তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাস, তাকে যেভাবে পিটিয়ে খুন করার ঘটনা ঘটেছে, সেই খুনের ঘটনাতে পুলিশের যে তদন্ত, সেই তদন্ত কতদূর এগোলো, কি কি উঠে এসেছে সেই তদন্তে, অবশ্যই সেই খবরের আপডেটও আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। এর পাশাপাশি আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে, যেখানে জগদ্দলের বিধায়ক এবং ব্যারাকপুরের সাংসদ তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেই দ্বন্দ্বই ক্রমশই যেন আরো জোরালো হচ্ছে, আরো জট পাকাচ্ছে সেই দ্বন্দ্বে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং সেক্ষেত্রে এর পাশাপাশি আরও একটু খবরের দিকে নজর রাখবো। গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে, সেই মেলাতেও যাওয়ার কথা রয়েছে দমকল মন্ত্রীর, সেদিকেও নজর থাকবে। তবে আমরা এই মুহূর্তে কালীঘাটের দিকে নজর রাখি। কালীঘাটের যে বিষয়টা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, যে গতকাল তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবস ছিল এবং এই নবীন প্রবীণ দ্বন্দ্ব, তার পাশাপাশি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী যে মন্তব্য করেছিলেন, সেই নিয়েই যে তরজা এই মুহূর্তে শুরু হয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও বৈঠক হয়। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমরা যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সুব্রত বক্সী তার একটি মন্তব্য, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লড়াইয়ের ময়দানেই থাকবেন, তিনি সেখান থেকে সরবেন না। অন্যদিকে কুণাল ঘোষ, তিনি আবার সুব্রত বক্সীর যে মন্তব্য করেছেন তা নিয়ে আপত্তি জানালেন। তারপর সন্ধ্যেবেলায় আমরা আবার দেখলাম যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তাদের সঙ্গে এক প্রস্থ বৈঠক হলো। সব মিলিয়ে এই মুহূর্তে কালীঘাটে কি আপডেট? বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক হয়। প্রায় ৫টা ১০-এ ঢুকেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেরিয়েছে ৮টা ১০, প্রায় ৩ ঘন্টা বৈঠক। এবং তৃণমূল সূত্রের যা খবর, যে সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমেই জানি রাখি, গতকাল ২৭তম প্রতিষ্ঠা দিবস গেছে তৃণমূল কংগ্রেসের। এই ২৭তম প্রতিষ্ঠা দিবসের সকালবেলায় কিন্তু একদিকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দেন যে কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করবে না দল, মানুষের জন্য লড়াই করবে, সেই লড়াই জারি থাকবে। ঠিক একইভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু সেই বার্তা দেন। তার পরবর্তীকালে দেখা যায় যে দলের বর্ষীয়ান নেতা রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাদের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনের সময় পর তিনি বেশ কিছু বার্তা দেন, যার মধ্যে তিনি বলেন যে তাদের দলের যে সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, নেতৃত্ব রেখেই লড়াই করবেন, জোড়া ফুল প্রতীকে লড়াই করবেন। যে কথা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বেশ কিছু ক্ষেত্রে বাক্য সংশোধনের কথা বলেছেন। যদি আবার জানিয়ে রাখি, তৃণমূল মুখপাত্র তিনি যেটা বলেছেন, তার যে মনে হয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলকে ঐক্যবদ্ধ করে লড়াই চালাচ্ছেন, বিজেপিকে যখন প্রতিহত করার জন্য রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে লড়াই যেমন তিনি কলকাতার রাস্তায়, রাজ্যের রাস্তায় যেমন ছড়িয়ে দিয়েছেন, পাশাপাশি সেই লড়াই দিল্লির আঙিনা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, সেই লড়াইয়ের যেন কোনো একটা জায়গায় ভাটা পড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে এই নবীন প্রবীণ একটা লড়াইয়ের যেন জায়গা মনে তৈরি হচ্ছে, যেটা করার চেষ্টা করছে, যেটা সুব্রত বক্সী বলেছে
বিভেদ করার চেষ্টা, যে দলের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, কি সেই ভাঙন হবে না। অর্থাৎ দুজনের কথার মধ্যেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। আর তা নিয়ে কিন্তু গতকাল সারাদিন কিন্তু এই কুণাল ঘোষ এবং সুব্রত বক্সী এবং কুণাল ঘোষের বক্তব্যের পরে পরবর্তীকালে সংযোজিত হয়। সেখানে একদিকে যেমন ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন যে চাকরির ক্ষেত্রে বেশ কিছু বেনিয়মের কথা যখন উঠে আসে, এবং পরিষ্কারভাবে ফিরহাদ হাকিম বলেছেন যারা চাকরির নামে যারা তারা নিচ্ছে তারা মায়ের মাংস খায়, এরকম একটা বক্তব্য বলেছে। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাগলের তৃতীয় বাচ্চা হয়ে পড়বে। এবং এই পুরো বিষয়টাকে নিয়েই কিন্তু রাজনীতিতে সারাদিন জল্পনা চলতে থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত। যদিও সন্ধেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ তিনি যান কালীঘাটে দলনেত্রীর বাড়িতে, তার সঙ্গে আলোচনা হয়। ধরে নেওয়া হচ্ছে যে এই প্রত্যেক বছরই কিন্তু এক হচ্ছে ফিরহাদ হাকিম এসেছিলেন, ফিরহাদ হাকিমের কালকে ছিল জন্মদিন। প্রত্যেক বছরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি আশীর্বাদ নিতে যান। আর পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের বেশ কিছু যখনই কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু কালীঘাটে পরিবারের সকলে আসা, এটা কিন্তু তাদের রীতির মধ্যে, পারিবারিক রীতির মধ্যে পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল, কিন্তু যেহেতু দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং সেই ক্ষেত্রে রাজনীতিতে অনেক কিছু আলোচনা হয়েছে বাইরে, এবং যেটা কিন্তু একটা কথা যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু দুজনের লক্ষ্যই কিন্তু এক। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছে, পাশাপাশি এটাও ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিল তার তখন লক্ষ্যই ছিল যে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবেন। এবং তারপরে দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রাজ্যগুলো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এবং একমাত্র একটা দল যে দলে পশ্চিমবঙ্গে বলা যেতে পারে বিজেপি যখন ভোট চাইছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের রামের নাম করে বিভিন্ন জায়গায় ভোট জয় করতে চাইছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের পরিপ্রেক্ষিতে মানুষের কাছে ভোট চাইছে, যার ফল অবশ্য বাংলার মানুষ দিয়েছে। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিপুল ভোটে জয়ী করে নিয়ে এসছে। অর্থাৎ সব মিলিয়ে কুণাল ঘোষের যে বক্তব্য ছিল যে কোনো জায়গায় একটা জায়গায় দ্বন্দ্ব হচ্ছে নবীন কঠিনের এবং একেবারেই দেবাশিস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই নবীন প্রবীণ দ্বন্দ্বই গলার কাঁটার মতন বিঁধছে শাসক দল তৃণমূলকে। অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে শুভ্রজিৎ রয়েছে এবং তার পাশাপাশি কোয়েল রয়েছে আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি। তবে এই মুহূর্তে আমরা শুভ্রজিতের কাছে যাব। শুভ্রজিৎ রয়েছে আমাদের সঙ্গে। শুভ্রজিৎ, একদিকে যেমন নবীন প্রবীণ দ্বন্দ্ব এই মুহূর্তে গলার কাঁটার মতন বিঁধছে শাসক শিবির তৃণমূলকে, অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তাদেরকে নিয়েও বেজায় অস্বস্তিতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। এবং সেই ক্ষেত্রে আমরা যে ছবি দেখলাম যে ব্যারাকপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া দাসের স্বামী তাকে খুন করার চেষ্টা করা হলো, এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে দুজনকে গ্রেফতারও করেছে। সেই খুনের চেষ্টা ব্যর্থ হয়েছে, সেই নিয়েও কিন্তু সোমনাথ শ্যাম তিনি যে মন্তব্য করেছেন তা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। কোথাও গিয়ে কি তিনি এই যে ঘটনা তার পিছনে অর্জুন সিং এর কোনো হাত থাকতে পারে এমন কি ইঙ্গিত দিচ্ছেন? দেখো, তুমি জানো নভেম্বর মাসের 21 তারিখ বিকি যাদব যখন খুন হয় তারপর থেকে কিন্তু বারবার বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এবারও এক প্রকাশ্য মঞ্চ থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উত্তর ব্যারাকপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা যিনি রয়েছেন সুপ্রিয়া দাস, তার যিনি স্বামী অর্থাৎ সঞ্জয় দাসকে কিন্তু পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করা হয়েছিল, এবং সেই খুনের ছক কিন্তু বানচাল করেছে নোয়াপাড়া থানার পুলিশ। নোয়াপাড়া থানার পুলিশ গভীর সূত্রে খবর পেয়ে একটি ইছাপুর রেল স্টেশনের কাছে হানা দেয়, এবং সেইখান থেকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায় দুজন ব্যক্তিকে। তারপরে পুলিশের সন্দেহ হয়, পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্টল এবং সাথে 2 রাউন্ড গুলি। যথেষ্ট এই নিয়ে উদ্বেগ রয়েছেন উত্তর ব্যারাকপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং তার পরিবারের সদস্যরা, কারণ এইভাবে যদি খুনের পরিকল্পনা করা হয় তাহলে সত্যি কিন্তু একটি ভয়ের রাজনীতি দেখা দিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। তুমি যে কথা বলছিলে, সাংসদকে নাম না করে যে আক্রমণ, তা কিন্তু নাম না করা থেকে শুরু করে আস্তে আস্তে নামের দিকে চলে যাচ্ছে। 2022 সালে একটি খুন হয় নোয়াপাড়া বিধানসভার টাউন 1, যিনি সভাপতি ছিলেন গোপাল মজুমদার,
তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়, সেই খুনের পিছনেও কিন্তু হাত থাকতে পারে অর্জুন সিং এর, এমনই কিন্তু জানিয়েছিলেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। তবে এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ সাংসদ অর্জুন সিং। এই নিয়ে বলা যেতে পারে ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রথম দিন থেকে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে দফায় দফায় রাজনীতি, খুনের রাজনীতি দেখা দিচ্ছে, তা অত্যন্তই কিন্তু চিন্তায় বাড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সামনে 2024-এর নির্বাচন, আর তার আগেই এমন ভাবে শাসকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছে রাজ্য তৃণমূল থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, সামনে 24-এর নির্বাচন, আমাদের লক্ষ্য এখন সেদিকে, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ যে এখন মুখ বন্ধ রাখতে হবে, সেই কারণে কিন্তু তিনি কিছু বলছেন না। তবে এই সুপ্রিয়া দাসের স্বামীকে যে খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং যে খুনের পরিকল্পনা বানচাল করলো নোয়াপাড়া থানার পুলিশ, তার অত্যন্ত খুশি পৌরমাতার পরিবার। একেবারে একেবারে এই ঘটনার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে শুভজিৎ, এবং আপনারা জানেন যে এই যে ঘটনা, এই যে দ্বন্দ্ব চলছে জগদ্দলের বিধায়ক এবং তৃণমূল ব্যারাকপুরের সাংসদের মধ্যে, সেই দ্বন্দ্ব মেটানোর কিন্তু চেষ্টা চালানো হচ্ছে দলের তরফে, যদিও তা এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকো, কোয়েল রয়েছে, শুভজিৎ রয়েছে, দেবাশিস রয়েছে, প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকো, আবার আসবো তোমাদের কাছে। তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আজ নজরে যে খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর, আজ দিনভর যে যে খবরের দিকে আমাদের নজর থাকবে সেই খবরের আপডেট আপনাদেরকে আমরা এই মুহূর্তে বাড়ি পৌঁছে দিচ্ছি। সোদপুরের দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ যে ঘটনা আমরা গতকাল দেখেছি সোদপুরে, সেখানে যেভাবে তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাস, তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে, এবং তিনি যখন রাতের বেলায় প্রতিবেশীর সঙ্গে কথা বলার জন্য বাইরে বেরিয়েছিলেন, সঙ্গে ছিলেন তার দাদাও, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী আসে, সেই সময় তার দাদাকে প্রথমে আঘাত করা হয়, তারপরেই অভিজিৎ বিশ্বাসকে ওকে পিটিয়ে খুন করার ঘটনা ঘটে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, কোয়েল রয়েছে আমাদের সঙ্গে, জাহাঙ্গীর রয়েছে আমাদের সঙ্গে, অন্যদিকে আমাদের সঙ্গে জয়ন্ত রয়েছে। জয়ন্ত, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে ছবি আমরা দেখেছিলাম, যে ঘটনা গতকাল দেখেছিলাম, যে অভিজিৎ বিশ্বাস তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল, বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে এই ঘটনা ঘটায়। পুলিশের যে তদন্ত, এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে পুলিশ? তোমাকে প্রথমে জানিয়ে রাখি, কালকে পর থেকে যে জল গড়িয়েছে, যেভাবে উত্তপ্ত হয়েছে বিলকান্তা পঞ্চায়েত 1-এর ওই অঞ্চল অপূর্বনগর, এবং তারপরেই কিন্তু সেই মৃতদেহকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল গতকাল রাত্রিবেলা। এবং তার পরিপ্রেক্ষিতে বাড়ির পরিবারের তরফ থেকে যে নামগুলো জানানো হয়েছিল, যাদের বিরুদ্ধে বাড়ির পরিবারের অভিযোগ ছিল, যারা মূলত ওই রাস্তায় যেখানে অভিজিৎ বিশ্বাস ওরফে বক্সিকে ইট দিয়ে মাথা থেতলে খুন করেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বাদল, বিনয়, অর্জুন, নীতিশ, রাজা, এদের বিরুদ্ধে মূলত অভিযোগ করেছিল পরিবারের লোকেরা। এবং তাদের পরিপ্রেক্ষিতে ঘোলা থানার পুলিশ, এবং অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনার যথেষ্ট সক্রিয় হয়েছে, এবং তাদের এগেনস্টে কিন্তু মামলাও রুজু করা হয়েছে। এবং পুলিশ আশ্বাস দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে এই সমস্ত দুষ্কৃতী যারা রয়েছে তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি তারা অ্যারেস্ট করতে পারবে। এবং আমাদের সূত্রের খবর যেটা উঠে আসছে, যাদের নাম পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল, যারা অভিযুক্ত ছিল, যারা অভিজিৎ বিশ্বাস ওরফে বক্সিকে পিটিয়ে খুন করেছিল, তারা কিন্তু ওই অঞ্চলে নেই, ওই অঞ্চল থেকে পলাতক রয়েছে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি তাদের কিন্তু, যে দুষ্কৃতীরা কিন্তু পিটিয়ে খুন করেছিল, তাদের কিন্তু পাকড়াও করবে। জয়ন্ত, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে এই যে ঘটনা ঘটেছে, পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কি অভিযোগ আনা হচ্ছে? তারা কি বলছেন, কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে? হ্যাঁ দেখো, মূলত তোমাকে প্রথম যে পয়েন্টটা বলবো, সেই পয়েন্টটা হলো যে কালী পুজোর আগের দিন, দীপাবলির ঠিক আগের দিন নাগাদ, সেই অভিজিৎ যে ছিল, যে মারা গিয়েছে নিহত বক্সি নামে তিনি অঞ্চলে পরিচিত, তার যে চানাচুর কারখানা ছিল, সেই চানাচুর কারখানায় একদল দুষ্কৃতী আসে এবং সেই চানাচুর কারখানাকে ভাঙচুর চালায়। এবং তার পরিপ্রেক্ষিতে সেই রোষের আগুন কিন্তু অনেকটা বেড়েছে, এবং সেই রোষের আগুনে কিন্তু দাবানলের মতো সেই পরিণত হচ্ছে সেই রোষের আগুন। এবং যার পরিপ্রেক্ষিতে কালকে এই ধরনের ঘটনা ঘটতে হলো, যেখানে অভিজিৎ বিশ্বাস ওরফে বক্সিকে নিহত হতে হলো। এবং তার পরিপ্রেক্ষিতে বাড়ির পরিবারের লোক বিভিন্ন রকম অভিযোগ করছে যে পুলিশ এখানে টহল দিয়ে যায়, পুলিশ জয়ন্ত, এই ক্ষেত্রে কি মানে রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে এই ঘটনা ঘটেছিল?
দেখো যে তৃণমূল কংগ্রেস কর্মী যে নিহত হয়েছিল মূলত ব্যক্তিগত তার কোনো শত্রুতা সেরকম অর্থে ছিল না, এমনটা কিন্তু তার স্ত্রী জানিয়েছিলেন আমাদের। এবং রাজনৈতিক প্রতিহিংসা না ব্যক্তিগত, এটা তুমি একদমই বললে। সেই বিষয়ে কিন্তু পুলিশ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কালকে কিন্তু তথ্য নিয়েছে, এবং কি কারণে পুরো বিষয়টি ঘটনাটা ঘটলো, এই ধরনের তৃণমূল কংগ্রেস খুনের ঘটনা প্রতিষ্ঠা দিবসের দিন তা আবার, সেটা কিন্তু খতিয়ে দেখছে ঘোলাদানার পুলিশ। একেবারেই জয়ন্ত, অবশ্যই সেদিকে নজর রাখো। পরবর্তী সময় আবারও আপডেট নেব তোমার কাছে। জয়ন্ত এতক্ষণ রয়েছে আমাদের সঙ্গে। এই ঘটনার দিকে তো নজর আমাদের থাকবেই, তবে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সামনেই 24-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনেই কে কোন জায়গা থেকে প্রার্থী হবে তা যদি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবার, সেখানে প্রার্থী হবার ইচ্ছে প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা দেখেছিলাম এর আগেও তিনি সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন, গতকাল সেই ইচ্ছা আরও একবার প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, তিনি বলেছেন যে গণতন্ত্রের যে প্রিয় দল তাদের সঙ্গেও জোটের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমরা এই নিয়েই আপডেট নেব। এই মুহূর্তে জাহাঙ্গীর আমাদের সঙ্গে রয়েছে। জাহাঙ্গীর, দেখো অভিক, তোমাকে জানিয়ে রেখে দিই যে ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি বিধানসভাতে জয়লাভ করার পরে 24-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভায় প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি যদি বলেন যে দল যদি পারমিশন দেয়, তাহলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমানত জব্দ করবেন বলে জানালেন। তবে যদি পুলিশ সুষ্ঠুভাবে ভোট করতে দেয় এবং কোনো রকম যাতে ইলেকশন কমিশন যদি ঠিকঠাকভাবে দেখাশুনো করে, তাহলে তিনি ওই এলাকায় কেন যে কোনো এলাকায় যদি ভোটে দাঁড়ায়, আইএসএফের বা সংযুক্ত মোর্চার যে প্রার্থী হোক জয়লাভ করবে। তবে নওশাদ সিদ্দিকী তিনি বারবারই যে কোনো মঞ্চে, যখন রাজনৈতিক মঞ্চে যায়, সেখান থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। এমনকি তিনি এটাও বলেছিলেন কয়েকটা মঞ্চে থেকে দাঁড়িয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তাকে কালীঘাটে ফেরত পাঠিয়ে দেবেন, এমনটা জানিয়েছিলেন কয়েকটা মঞ্চ থেকে। বারবার তিনি সরব যে বিধানসভা নির্বাচনে যেমন জয়লাভ করেছেন, তিনি আশাবাদী লোকসভা নির্বাচনেও তিনি জয়লাভ করবেন। তবে জোটের বিষয়ে তিনি এখনো পর্যন্ত স্পষ্টভাবে কোনো রকমভাবে মুখ খুলতে দেখা যায়নি। জাহাঙ্গীর, আমরা দেখেছিলাম যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এর আগে যেমনটা তুমিও বলেছিলেন যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চান এবং প্রাক্তন সাংসদ করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এর পাশাপাশি তিনি আরো একটি মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়া জোটের যারা শরিক দল রয়েছে, যদি তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে, তাহলে আইএসএফ সেখানে থাকবে না। এক্ষেত্রে কি আইএসএফ এই যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে কি নওশাদ সিদ্দিকী একাই লড়বেন, নাকি জোট প্রার্থী হয়ে দাঁড়াবেন, সেই বিষয়ে কি কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দিয়েছেন তিনি? জিজ্ঞেস করেছিলাম যে মমতা ব্যানার্জি যখন জোটের প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রশ্নটাই করা হয়েছিল যে জোট করে লোকসভা নির্বাচন বিজেপির বিরুদ্ধে লড়বেন কিনা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস যেখানে থাকছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি লড়বেন, কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেই তিনি এই বাংলায় বিধানসভায় জয়লাভ করেছেন। তাই জোটের প্রসঙ্গ আসেই না, এমনটা তিনি জানালেন। তবে যদি তিনি একা জয়লাভ করেন, একা জয়লাভ করতে গেলে অনেকটাই ভোটের প্রয়োজন হয়, কারণ শুধুমাত্র ভাঙড় একটা সিট, সেখানে দাঁড়িয়ে 7টা বিধানসভা জয়লাভ করাটা অত সহজের ব্যাপার নয়। কারণ 7টা বিধানসভায় তার প্রভাব অতটা না থাকলে, শুধুমাত্র ভাঙড় বিধানসভায় ব্যাপক প্রভাব, কিন্তু অন্যান্য বিধানসভায় ততটা প্রভাব নেই। তবে তিনি আশাবাদী, কিন্তু একাই লড়াই করেই তিনি জিতে দেখাবেন। তবে জোট হলে তার যেতে হয়তো সহজ হতো, বা লড়াইটা একটু চ্যালেঞ্জিং হতো। সেক্ষেত্রে কিন্তু জোট যদি না হয়, তাহলে একা দাঁড়িয়ে জয়লাভ করাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে নওশাদ সিদ্দিকী। একেবারেই জাহাঙ্গীর, অর্থাৎ নওশাদ সিদ্দিকী তিনি যথেষ্ট পরিমাণেই আশাবাদী, কিন্তু তার আশা কতটা বাস্তবায়িত হয় তা তো 24-এর নির্বাচন, তারপর যে ফলাফল প্রকাশ, সেই ফলাফলের পরেই আমরা জানতে পারবো। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। কোয়েল রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমি কোয়েলের কাছে এই মুহূর্তে যাব। আমরা জানি যে আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, এবং সেই মেলার প্রস্তুতি পর্ব দেখতে তো যাবেনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোয়েল, বারবার বলা হয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এবং সেই ক্ষেত্রে এই যে গঙ্গাসাগরের মেলা শুরু হতে চলেছে, সেই মেলার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দমকল মন্ত্রীর। কখন তিনি যাবেন, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন, কি জানা যাচ্ছে?
একদমই। দেখো অভিক, তোমার কথা দিয়ে শুরু করি। সতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, বোধহয় এই কথাটা কোথাও হারিয়ে যেতে বসেছে। কারণ বিগত কয়েক বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর তার নির্দেশ অনুযায়ী যেভাবে গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য রাস্তাঘাট থেকে শুরু করে মূলত যে যাতায়াত ব্যবস্থা পরিষেবা, সেটা এতটাই উন্নত হয়েছে। এখানে কিন্তু সারা বছরই পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে গঙ্গাসাগরের কপিলমুনি দর্শন করতে পারছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই সতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা কোথাও না কোথাও যেন হারাতে বসেছে। তবে হ্যাঁ, জানুয়ারির 8 তারিখ, হাতে গোনার কয়েকটি দিনের অপেক্ষা। গঙ্গাসাগর মেলা একেবারেই সামনে রয়েছে এবং গঙ্গাসাগর মেলার সেই যে প্রস্তুতি একেবারেই তুঙ্গে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা তারা গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতে সরজমিনে উপস্থিত হচ্ছেন গঙ্গাসাগরে, যেমনটা প্রশাসন সূত্রে খবর রয়েছে। আজকেও কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু গঙ্গাসাগরে উপস্থিত হবেন এবং তিনি সেই দমকলের যে বিভাগটা রয়েছেন সেটা নিয়েই কিন্তু দমকল কর্মীদের সঙ্গে ব্রিফিং করবেন, উচ্চতর প্রশাসনিক বৈঠক করবেন। মূলত তোমাকে জানিয়ে রাখবো, প্রত্যেক বছরের মতন বর্তমান বছরেও গঙ্গাসাগর মেলাকে সুরক্ষিত করে গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই মতন প্রস্তুতি একেবারেই তুঙ্গে এবং সেই সঙ্গে জানিয়ে রাখবো, হাতে গোনা যেহেতু কয়েকটি দিনের অপেক্ষা, একেবারে নতুন সাজে সেজে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ চত্বর, পাশাপাশি লট নাম্বার 8 কচুবেড়িয়া ভ্যাসেল ঘাট এবং সন্ধ্যের পর থেকে যেমনটা ছবি উঠে আসে, একেবারে রং বেরঙের আলোর ছটায় কিন্তু সেজে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির এবং সমগ্র মেলা প্রাঙ্গণ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গঙ্গাসাগর মেলাকে ঘিরে কুলপিতে সেখানে কিন্তু বাফার জোন, নামখানা পয়েন্টে সাগর পয়েন্ট এবং পাশাপাশি কচুবেড়িয়া, লট নাম্বার 8 বেনুবন, এই যে কয়েকটা পয়েন্ট এবং গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ তো অবশ্যই, এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অস্থায়ীভাবে ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। একাধিক জায়গাতে সেখানে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেখানে গাড়ি মজুদ রাখা হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে দমকল কর্মীরা তারা কিন্তু সদা সর্বদা সেখানে প্রস্তুত থাকবেন। পাশাপাশি এই গঙ্গাসাগর মেলা চলাকালীন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না থাকে, সমস্ত বিভাগের যেমন সেখানে কড়া নজরদারি থাকছে, পাশাপাশি দমকল বিভাগ সেখানেও কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন। আজকের কিন্তু মূলত কোথায় কোথায় এই অস্থায়ী ফায়ার স্টেশন হবে, কোন কোন পয়েন্টে কটা একেবারে এবং করে সেই সমস্ত বিষয়গুলোকেই খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু 8 তারিখ থেকে এই গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। আপাতত ধন্যবাদ। কোয়েল ছিল আমাদের সঙ্গে, জাহাঙ্গীর ছিল আমাদের সঙ্গে, অন্যদিকে জয়ন্তও ছিল আমাদের সঙ্গে। প্রত্যেকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।